নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। আবারও আমাদের ভালো থাকুন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। যেহেতু এখন একটা উৎসব মুখর পরিবেশ, সকলে আনন্দে মাতোয়ারা হয়ে আছেন, তৎসঙ্গে আমাদের শরীর স্বাস্থ্যের দিকেও নজর রাখা জরুরি। এজন্যই আজকের আমাদের এই আয়োজন। আজকে আমরা কথা বলবো কিডনিজনিত বিভিন্ন সমস্যা নিয়ে এবং তার নিরসন নিয়ে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আইএলএসএ কর্মরত ডক্টর উদয়ন সাহা, যিনি কিনা ডিএম নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট ফিজিশিয়ান। প্রথমে স্যারকে সুস্বাগত। এসছেন, কেমন আছেন? ভালো। তো আজকে যেহেতু আমরা প্রথমে কিডনি নিয়ে কথা বলবো আপনার সাথে, প্রথমে আমি এটা জানতে চাইবো যে ভারতের মানুষের কিডনিজনিত এত রোগে কেন সমস্যা আক্রান্ত হচ্ছেন? এটার সবচেয়ে প্রথম কারণ হলো আমরা একটা জিনিস ভাবি না যে আমাদের যে নাম্বার অফ নেফ্রনস মানে সংখ্যাগত একক কিডনির মধ্যে ওইটা একদম সীমিত। একটা যখন বাচ্চা হয় ওর নেফ্রন নাম্বার থাকে 2 লাখ টু 10 লাখের মতন যখন অ্যাট দ্য টাইম অফ বার্থ। তো নেফ্রন এন্ডাউনমেন্ট বলে একটা ওয়ার্ড আছে, ওটাতে কি হয় যখন বাচ্চাটা হচ্ছে ওই টাইমেই ওর নেফ্রনের সংখ্যা কম হয়, যেটা নর্মাল থাকা দরকার। এর জন্য বিভিন্ন কারণ আছে, কিছু ওর মার জনিত আর কিছু ওর নিজের জনিত বাচ্চা হওয়ার পর। তো ওই যখন নাম্বারটা কম থাকে তখনই আস্তে আস্তে কিডনি রোগগুলো বাড়তে থাকে। তো 1988-এ ব্রেনার বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি একটা হাইপোথিসিস বের করেছিলেন, যেটা ব্রেনার হাইপোথিসিস বা এন্ডাউনমেন্ট হাইপোথিসিস বলা হয়। তো উনি যে এক্সপেরিমেন্টটা করেছিলেন ওটাতে উনি দেখেছিলেন যে যেই সব বাচ্চাদের মানে আন্ডার বার্থ ওয়েট মানে লোয়ার বার্থ ওয়েট বা ওদের মারও কোনো ধরনের কিডনি সমস্যা ছিল, মানে যাদের নেফ্রন নাম্বারটা কম, ওরা ফিউচারে খুব তাড়াতাড়ি হাইপার টেনশন ডেভেলপ করে। মনে করেন 20 বছর বা 25 বছর টাইমে। তো ওই যখন 20 বছর 25 বছর টাইমে হাইপার টেনশনটা ওরা ডেভেলপ করে, তো ওদের কিডনি রোগটা খুব তাড়াতাড়ি হয়। তো ওইটা একটা বড় কারণ আজকালকার যুগে যে আমাদের প্রি টার্ম ডেলিভারি অনেক বেশি হয়, যদিও মর্টালিটি কম, কারণ আইসিইউ কেয়ার বা সাপোর্ট, নিওনেটাল আইসিইউ ওইসব অনেক ভালো, কিন্তু অ্যাট লাস্ট ওই নেফ্রন নাম্বারটা কম থাকায় কিডনিজনিত রোগ বেশি হয়। এটা কি ভারতের মধ্যে পার্সেন্টেজ কেন দিন দিন ভারতের মধ্যে বৃদ্ধি পাওয়ার মূলত কারণ হলো যারা মানে মেন কারণগুলি যারা হয় মানে মা, ওদের প্রথম কথা হলো জেস্টেশনাল ডায়াবেটিস ইন্ডিয়ার মধ্যে খুব ইনক্রিজিং, আর ফিমেলদের মধ্যে এখন ধীরে ধীরে ডায়াবেটিসের সংখ্যা অনেক বাড়ছে। 2 নম্বর কথা হলো প্রি এক্লেমশিয়া মানে হাইপারটেনসিভ ক্রাইসিস যেগুলি হয় প্রেগনেন্সিতে, ইন্ডিয়ার মধ্যে সংখ্যা অনেক বেশি। তাছাড়া স্মোকিং একটা বড় কারণ, যারা ফিমেল থাকে ইদানিং দেখবেন আপনার টেন্ডেন্সি অনেক বেশি স্মোকিং ইন দ্য ফিমেল পপুলেশন, একদম ওইটা একটা বড় কারণ। 3 নম্বর কথা আপনার অনেকেই প্রেগনেন্সি যেটা হয় লেট প্রাইমি, মানে আপনি দেখবেন মানে এল্ডারলি প্রাইমি মানে অনেক পরে প্রেগনেন্সিটা অ্যাডপ্ট করেন, মানে আফটার ম্যাক্সিমাম দেখবেন 30s হয়ে যায়। এখন আগের মতো নেই যে 22-23 বছরেই প্রেগনেন্ট, মানে বিয়ে হলো প্রেগনেন্সি বাচ্চা 25-26 এর মধ্যে আপনার সব কিছু কমপ্লিট। এখন সবাই এল্ডারলি প্রাইমি। 3 নম্বর হলো ওবিসিটি। যখনই কোনো পেশেন্ট ওবিস থাকে বা ওর মেটাবলিক সিনড্রোম হয়, তো ওই সবগুলো ডাইরেক্ট রিলেট করে বাচ্চার হেলথের ওপর আর কিডনির ওপর। 2 নম্বর কথা, এটা হলো ম্যাটারনাল পার্ট। এখন বাচ্চাদেরও কী সমস্যা হয় যখন একটা বাচ্চা হয়, তো ধরুন 36 উইক কমপ্লিটের আগেই ডেলিভারি হয়ে গেল, তো ওর তো বেসিক্যালি পুরোটা ও ডেভেলপমেন্টের সময় পেলো না, ওর কিডনিটা এনজিওজেনেসিসটা পুরো হলো না। তো ফ্যাক্টরটা কী হয়, গ্রোথ ফ্যাক্টর যেগুলো থাকে মানে বাচ্চাটার ওই সময় কিডনিটার দরকার, ওইটা পুরো পেলো না, হয়ে গেল আগে। তো লো বার্থ ওয়েট ওর। তো এখন অনেক সময় আপনি দেখবেন কি খুব আন্ডার ওয়েট থাকে বাচ্চারা, কিন্তু খুব গ্র্যাজুয়ালি মানে খুব তাড়াতাড়ি ওয়েট পুট অন করে নেয়, মানে ছোটো থাকতে থাকতেই দেখবেন অনেক বাচ্চা একটু ওভারওয়েট, হেলদি ওভারওয়েট, হাবলা গুবলা, তো খুব তাড়াতাড়ি রোগ মানে শুষ্ক থেকে শুষ্ম হয়ে যাচ্ছে। ওইটা একটা বড় কারণ কিডনি খারাপ হওয়ার জন্য। আর বাচ্চাদের তো আরেকটা প্রবলেম কি, মানে এখন মানে লাইফস্টাইলটাই এরকম, আপনি দেখবেন নর্মাল যে চিপস আমরা খাই মধ্যে হেভি সল্টেড, মানে নর্মাল আপনি একটা ভাতে বা রান্নায় ওইরকম সল্ট খান না একটা ডাইটে বা পুরো দিনের ডাইটে, যেটা ওই প্যাকেটটায় আছে। তো এরকম দেখবেন আপনি সব বাচ্চার এই দিনে কোনো না কোনো সময় একটা বা দুটো চিপসের প্যাকেট কোনো বড় ব্যাপার না। তাই ওইটা আর একটা বড় কারণ বাচ্চাদের, যার জন্য কিডনির সমস্যা দিন বা দিন বাড়ছে। 3 নম্বর জিনিস, আরেকটা জিনিস আমি মনে হয় একটা হলো আপনার জল, পিউরিফাইড ওয়াটার আমরা ঠিকই ইউজ করি, কিন্তু কতটুকু পিউরিফাইড ওইটাও একটা কথা। ইন্টারস্টিশিয়াল নেফ্রোপ্যাথি যেগুলি হয় ওটার মধ্যে ওয়াটার টক্সিসিটিটা একটা বড় ব্যাপার।
আরেকটা যেটা বিষয় আমি বললেন যে অনেকটা দেরিতে প্রেগন্যান্সি হ্যাঁ, নেওয়ার হ্যাঁ, জন্য হচ্ছে, আবার আমরা দেখতে পাচ্ছি যে বাল্য বিবাহ হচ্ছে, ওইটাতেও হয়। ওটাতেও হয়ে হ্যাঁ, থাকে। যদি খুব আর্লি হয় ওইটাতেও হচ্ছে প্রবলেম, আবার যদি খুব লেটে হয় ওইটাতেও প্রবলেম হচ্ছে। দুটাতে দুরকম প্রবলেম। খুব আর্লি যারা হয় ওরা বেশিরভাগ ভুগে ডেফিসিয়েন্সিতে, আয়রন ডেফিসিয়েন্সি, মিনারেল ডেফিসিয়েন্সি, ওইরকম ডেফিসিয়েন্সিতে। আর যারা লেট হচ্ছে ওদের হলো আপনার ওবিসিটি, জেস্টেশনাল হাইপারটেনশন বা জেস্টেশনাল ডায়াবেটিস, তারপর আপনার অন্য ওবেসিটি জনিত এক্ল্যামশিয়া, প্রি এক্ল্যামশিয়া, এইসব রোগগুলো ওদের মধ্যে বেশি। তাই হ্যাঁ, দুটোই রিস্ক। বলতে চাই যে এটা কি বংশগত বা জেনেটিক্স একটা জিনিস আছে যেটা কাজ করে। আপনি দেখবেন অনেকের ফ্যামিলিতে হাইপারটেনশন থাকে, ধরেন দাদু বা দিদার আছে, বংশক্রমে ওনার মা বাবারা পেলেন, ওরাও পেলেন। তো এরকমভাবে জেনেটিক্যালি কিডনি রোগ, এরকম কিছু কিছু ডিজিজ আছে যেগুলো আপনার জেনেটিক্যালি পাস অন হয়। যেমন অটোজোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ একটা আছে, যেটার মধ্যে কিডনিটার মধ্যে অসংখ্য ছোট ছোট আপনার ফোড়া টাইপের হয়ে যায়। তো এগুলি বংশানুক্রমে পাস অন হয়। তো ওইটাও একটা বড় কারণ। আমরা জেনারেলি কী করি, কোনো হেলথ চেক আপ করাই না। অ্যাটলিস্ট 30-40 অবধি পর্যন্ত কোনো কিছু না হলে কেউই কোনো হেলথ চেক আপ করায় না। কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে কিন্তু আস্তে 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 আন্ডারলাইং ডিজিজ প্রসেসটা চালু থাকে। আমরা একটা এন্ড স্টেজে গিয়ে বুঝতে পারি যে না, আমার এই অর্গানের এই জায়গাটায় প্রবলেম আছে, আর যখন বুঝি তখন আর কিছু করার থাকে না। এই যে কিডনি জনিত সমস্যা, এটা কত ভাগে হতে পারে বা কত রকমের হতে পারে? এখন যদি পুরোটাকে আমরা ডিভাইড করি, কিডনিজনিত সমস্যা বেসিক্যালি 3টা বা 4টা পার্টে আমরা ভাগ করতে পারি। একটা হলো ভীষণ নর্মাল, আপনারা সচরাচর শুনবেন যে সোডিয়াম পটাশিয়াম কমে গেছে, ওইটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হলো নেফ্রনটাকে যদি আমরা ভাগ করি, একটা হলো গ্লোমেরুলার পার্ট আর একটা হলো টিউবুলার পার্ট। তো গ্লোমেরুলার পার্টের মধ্যে আপনার আছে গ্লোমেরুলার ডিজিজ, যেগুলিতে দেখবেন আপনি হঠাৎ করে আপনার ইউরিনেশন বন্ধ হয়ে গেল, 2-3 দিন অল্প অল্প ইউরিনেশন হচ্ছে, তারপর পুরো বন্ধ, হাত পা ফুলে গেল, ইউরিনে প্রোটিন যাওয়া, ওই রকম রোগগুলো। তারপর টিউবুলার পার্ট, যেরকম ক্রনিক কিডনিজনিত, যে কিডনিটা একদমই কাজ করছে না, যে পেচ্ছাপ হচ্ছে কিন্তু পেচ্ছাপটা ফিল্টার হয়ে আসছে না। নর্মাল আপনি যতটুকু জল খাচ্ছেন তো এই ফিল্টার হয়ে যাচ্ছে, মানে কিডনির কাজটা করছে না, ওরকম। তারপর কিছু অটোজোমাল ডিজিজেস, যেটা বললাম আমি, পলিসিস্টিক কিডনি ডিজিজ, এরকম অনেক ডিজিজ আছে যেগুলো আপনার জেনারেশন টু জেনারেশন পাস অন হয়। আর এগুলো তো একটা পার্ট। আরেকটা পার্ট আপনার যেটা খুব বেশি দেখা যায়, মানে এখন মানে লিডিং কজ অফ কিডনি ডিজিজ হলো ডায়াবেটিক কিডনি ডিজিজ। ওইটা হলো আপনার ডায়াবেটিসের জন্য হয়। যে ডায়াবেটিক যে নেফ্রোলজি বিষয়টা, নেফ্রোপ্যাথি, হ্যাঁ নেফ্রোপ্যাথি, এটাকে একটু এক্সপ্লেইন করুন। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ধরুন আপনার দুই ধরনের ডায়াবেটিস আমরা সবাই জানি, টাইপ 1 টাইপ 2 মোস্ট কমনলি দেখা যায়, আরও পার্ট আছে। কিন্তু এই দুই ক্লাসে কি হয়, আপনার একটা ক্লাস কি আপনি জানেন ছোটোবেলা থেকেই, আপনি মানে যখন টাইপ 1 ডায়াবেটিস থাকে আপনি ছোটোবেলা থেকে অনেকবার হসপিটালাইজড হন, বা কোনো কোনো সময় খুব সুগার বেশি বেড়ে যায়, ওই জন্য তো মানুষটা জানে যে আমার ডায়াবেটিস আছে। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস এখন মানে ইন্ডিয়া ইজ লিডিং ইন দ্য ওয়ার্ল্ড, মানে ডায়াবেটিস হাব বলা হয় ইন্ডিয়াকে। তো ডায়াবেটিসটা হয় কি, আপনার রিস্ক ফ্যাক্টরগুলি কীরকম থাকে, একটা সিস্টেম হলো ডায়াবেটিক আর একটা হলো মেটাবলিক সিনড্রোম। যখন আপনার ডায়াবেটিস হয়ে গেল তখন অলরেডি কিডনিটার উপর প্রেশার পড়া বেড়ে যায়। মানে একটা জিনিস কি, কিডনিটা তো ফিল্টার করছে সবসময়, তো ডায়াবেটিস হলে ফিল্টারেশনটা বেড়ে যায়, মানে কিডনির কাজটা বেশি করতে হয় জেনারেল থেকে। তো মেটাবলিক সিনড্রোমেও অত বেশি করতে হয় না, কিন্তু করতে হয়। তো এটাতে হয় কি, যে আপনার সুগারটা আছে, কি কি রিস্ক ফ্যাক্টর হতে পারে, মানে অনেকেরই তো দেখবেন ডায়াবেটিস আছে কিন্তু কিডনি খারাপ হচ্ছে না, বা কারোর একটা স্পেসিফিক্যালি ডায়াবেটিস আছে কিন্তু কিছু বছরের পর দেখবেন ডায়ালিসিস লাগছে, একদম ঠিক সবাইর হয় না। ওইটার মেইন কারণ হলো যে ও কতটুকু কন্ট্রোলে আছে ওনার সুগারটা। বলা যাচ্ছে যে ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, লবণ খাওয়া নিষেধ, মিষ্টি খাওয়া নিষেধ, জল কম খাবেন। তো সবাই হয় না, কারো কারোর হচ্ছে, কারো কারোর হয় না। এর মধ্যে মেইন কারণ যেটা অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না, ফার্স্ট ইজ জেনেটিক্স। যদি আপনার ফ্যামিলিতে কারোর ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থাকে, আপনার বাবার মামার ফার্স্ট ডিগ্রি রিলেটিভস হ্যাভিং 30% মোর চান্সেস অফ হ্যাভিং ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অর ডায়াবেটিক কিডনি ডিজিজ। সেকেন্ড, সুগার কন্ট্রোল, মানে আপনার সুগারটা কীরকম কন্ট্রোলে রাখছেন। অনেকে দেখবেন সুগার হয়েও খুব ভালো হাঁটাচলা করছে, একদম কন্ট্রোলে আছে, HbA1c 5.5 বা 6-এর নিচে আছে, গুড এনাফ। অনেকের দেখবেন সুগার আছে, ওষুধ খাই কিন্তু সঙ্গে খাবারও অনেক খাচ্ছি, এক্সারসাইজ নাই, কিচ্ছু নেই, তো ওদের কোনো কন্ট্রোল নেই, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো আপনার যে সুগারটা কত বছর ধরে আছে, যত দিন বাড়বে তত আপনার গ্লাইসেমিক ইন্ডেক্সটা আস্তে আস্তে কম মানে বাড়তে থাকবে, আর কিডনির উপর এফেক্ট বেশি হবে। সেকেন্ড থিং, আরেকটা জিনিস যেটা ক্ষতি করে, সুগার থাকার সঙ্গে সঙ্গে দেখবেন আগেরকার দিনে মানুষের একটা খুব কনসেপ্ট ছিল, আমার তো 40-এর পরে আর সুগার প্রেশার নাই,
মানে আমি ভালো আছি, না এরকম কথা না। সুগার থাকতে থাকতে প্রেশারটা যদি একসঙ্গে অ্যাড অন হয় তাহলে ওইটাও কিডনিটার উপর সিমিলার এফেক্ট করে আপনার। আচ্ছা। তার সঙ্গে আপনার আরও কিছু সমস্যা, যেরকম লিপিড, কোলেস্ট্রল, তারপর হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এগুলো অনেক বেড়ে যায় আপনার সুগারজনিত কারণে। তো ওই সবগুলো কিডনিকে ডাইরেক্ট ক্ষতি করে। এন্ড রেজাল্ট হয় কি, আপনি অনেক বছর ডিজিজটা সাইলেন্ট থাকে, দেখবেন ক্রিয়েটিনিন বেশি বাড়েনি, 1.1 চলছে, আপনিও নর্মাল সুগার ওষুধ খাচ্ছেন, নর্মাল লাইফস্টাইল মেনটেন করছেন, কিছু করার দরকার নেই। কিন্তু হয় কি, ওই সময় কেউ মানে জেনারেলি অনেকেই জানেন না, আমাদের শরীর থেকে খুব কম মাত্রায় প্রোটিন ইউরিনের মধ্যে লিক হওয়া শুরু হয়ে যায়। তো যখন ওই প্রোটিনটা ইউরিনের মধ্যে লিক হওয়া শুরু হয়ে যায়, জেনারেলি আপনার একটু হালকা পাটা ফোলা হয়। তো জেনারেলি নর্মাল মেডিসিন ফিজিশিয়ান বা ওরা হ্যান্ডেল করে একটা পার্ট পর্যন্ত, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো একটা ডাইউরিটিক বা এরকম যাতে ইউরিনটা বেশি হয় ওরকম কিছু একটা ওষুধ দিয়ে দিল, ইউরিনটা বেরিয়ে গেল, ফোলাটা কমে গেল। কিন্তু অ্যাকচুয়ালি তো যে ফুললো কারণটা কিডনির জন্য, যে প্রোটিনটা লিক হচ্ছে আপনার, ওর জন্য আপনার পাটা ফুলেছে। তো ওইটাকে কেউ ট্রিট বেসিক্যালি সেরকমভাবে করে না, বা লোকজন ফলো আপ রাখে না ডাক্তারের কাছে, আমার তো কমে গেছে আমি আর কেন যাব। তো ওইরকমভাবে চলতে চলতে অ্যাট দ্য এন্ড টাইম আপনার কিডনিটা যখন একদম ফেল হয়ে যায়, তখন ডায়ালিসিস বা ওইরকম মডেলিটিস এক্সেস করতে হয়। আর এখানে আরেকটা বড় ফ্যাক্টর যেটা ডিপেন্ড মানে সবগুলোর মানে ক্ষেত্রে হলো, ক্রনিক একটা ইনফ্লামেটরি প্রসেস স্টার্ট হয়ে যায় শরীরে যখনই আপনার সুগারটা বেশি থাকে। প্রোডোমাল অন্যান্য পাথওয়েগুলো যেটা ডাইরেক্টলি কিডনিটাকে ক্ষতি করে, ওইসব চলতে থাকে, কিন্তু আপনি বাইরে দেখে কেউ টেস্টও করে না, বুঝেও না, এন্ড রেজাল্ট ওই ডায়ালিসিস বা কিডনি ডিজিজ হয়ে। আচ্ছা, এক্ষেত্রে আমি বলতে চাই যে শুধু কি যাদের ডায়াবেটিক আছে তাদেরই কিডনি সমস্যা হতে পারে, না নরমাল না 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 সকলেরই না হতে না না পারে? এই ডায়াবেটিকটা কি একটা রোগ যেটা সবচেয়ে বেশি কিডনির প্রবলেম করছে ইন্ডিয়ার মধ্যে, তাই ওইটা একটা মানে পার্ট। তাছাড়া আপনি দেখবেন হাইপার টেনশন, ইদানিং আমি যেটা বললাম ওই ব্রেনার হাইপোথিসিস, আজকালকার দিনে দেখবেন মানে বেসিক্যালি 30 যাদের এজ গ্রুপ, জীবনে থার্ড ডিকেড লাইফ এসেছে, ওদের মধ্যেও অনেকের হাইপার টেনশন থাকে। দেখবেন এরকম কোনো মানে মোটা সোটা না, রোগা পাতলা, কিন্তু ব্লাড প্রেশার থাকে, কোনোদিনও ধরা পড়ে না, কিছু পড়ে না, কিন্তু ওইটাও আস্তে আস্তে আপনার কিডনিটাকে ক্ষতি করা আরম্ভ করে, ব্লাড প্রেশারটাও। আচ্ছা। তো ওইটা যখন ক্ষতি করে, দুইটার মধ্যে মেকানিজমটা আলাদা, কিন্তু এন্ড রেজাল্টটা সেম, ওই আস্তে আস্তে প্রোটিন লিক হওয়া আরম্ভ করে, যার ফলে কিডনিটা আস্তে আস্তে কাজ করাটা মানে বেশি কাজ করাতে করাতে একটা সময় ওই অর্গানটাও মানে আপনার এক্সস্ট হয়ে যায়, তখনই আপনার আস্তে আস্তে ক্রিয়েটিনিন বাড়া শুরু হয়। ক্রিয়েটিনিন বাড়াটা একদম মানে লাস্ট স্টেজ, ওইখান থেকে রিভার্স করাটা কোনো কোনো ডিজিজে সম্ভবই না। কিছু কিছু ডিজিজ আছে ডেফিনেটলি যেগুলিতে রিভার্স হয় পুরো, ওইরকম আর কি। আচ্ছা, আরেকটা কথা বললেন যে পা ফোলা বা যাদের যে ইউরিন ঠিকমতো হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিছু ট্যাবলেট দেওয়া হয়, এটা কি কন্টিনিউ খেতে পারে কোনো পেশেন্ট? না, ওইটা ডিপেন্ড করে আপনার যে ডাইউরিটিক্সটা ইউজ করা হয়, ওইটা তখনই ভালো। ইনিশিয়ালি ধরুন আপনি আজকে আসলেন, আজকে 27 তারিখ, আপনি ওষুধটা খাচ্ছেন, ওইটাকে বলে ব্রেকিং ফেনোমেনা। ওইটাতে কি হয়, আপনার প্রথম দিন ডায়াবেটিকটা খুব ভালো কাজ করবে, মানে আপনি ধরুন বিলিভই করবেন না, অনেকটা ইউরিন হবে, আপনার ফোলাও কমে যাবে, সব ঠিক আছে। কিন্তু একটা পার্ট পরে ওই সেম মলিকুলটা আর ওই সেম ডোজটা আপনার শরীরে কাজ করবে না, একটা টাইমের পর ব্রেকিং এসে পড়বে। তখন কিভাবে ওইটাকে মডিফাই করতে হয়, তখন আপনার দেখবেন সবাই কিডনি রোগীকে বলে জল কম খাবেন, নুন কম খাবেন, কারণ নুনটা জলটাকে ধরে রাখে, আর জলটা আপনি যদি এক্সট্রা নিচ্ছেন তো এটা তো অ্যাম্পলভাবে আপনার ইউরিনে বের হচ্ছে না, যার জন্য ওষুধটা দেওয়া হচ্ছে। তাই ওষুধটা লং টার্মে যাতে ভালো কাজ করে তার জন্য প্রিকশন হিসাবে আপনার জলটা কম খাওয়া, নুনটা কম খাওয়া, তাহলে আপনার ডায়াবেটিকটা সেম ডোজ লং টার্ম ভালো কাজ করবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাই যে অনেকে কিডনি স্টোনে ভুগে থাকে, কিডনি স্টোনের ক্ষেত্রে কিডনি এফেক্ট কতটা বেশি? হ্যাঁ, কিডনি স্টোনে কিডনি এফেক্ট ওইটার আপনার মেইনলি ডিপেন্ড করে যে কিডনি আউটফ্লো, মানে ইউরিনটা কিডনিটা রেডি করে, তারপর ওই ইউরিনটা আপনার ইউরেটারের মাধ্যমে ব্লাডারে আসছে। তো এখন যে স্টোনটা আছে, স্টোনটা আপনার কিন্তু যে কিডনি যে পার্টটায় আছে, যদি ওইটা ফ্লোটাতে ওরকম এফেক্ট না করে, তাহলে আপনার ব্যথাও সেরকম হবে না, আর আপনার মানে আনুষঙ্গিক এরকম একটা বিশেষ প্রবলেম আপনি পাবেন না। কিন্তু যদি ওইটা ফ্লোটাকে আপনার আটকায় বা একটা জায়গায় থেকে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে, কিছু কিছু স্টোন থাকে যেমন স্ট্যাগন স্টোন,
হলে খুব বেশি আপনার ইনফেকশন করায়, ওইগুলি কিডনিকে ক্ষতি করে। ওর জন্য হয় কি আপনার হাইড্রোটোনেফ্রোসিস হয়ে যায়, মানে যখন ফ্লোটা আসবে না কিডনিতেই, ইউরিনটা তো বন্ধ হবে না রেডি হওয়া, কারণ কিডনিটা তো কাজ করছে কিন্তু স্টোনটা অবস্ট্রাক্ট করছে, তো ওইটা কিডনির মধ্যে জমে জমে কিডনিটা আস্তে আস্তে ফুলতে থাকে, ইনফেকশন বেশি, ওইটা কিডনিটাকে ক্ষতি করে। তো এখন অনেকেই বলে যে আমার তো আছে স্টোন, আমার হয় না, কারণ আপনার কিডনিটাকে অবস্ট্রাক্ট করছে না, তাই আপনার ক্ষতি হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু এখন গ্রাম্য প্রচলিত কিছু বলছে পাথরকুচি পাতা খাও, ডালের জল খাও, এই খাও সে খাও, তাহলে ভালো হয়ে যাবে, কিডনি স্টোন ডক্টর দেখানোর কোনো প্রয়োজন নেই। এই ক্ষেত্রে কতটুকু মানে সচেতনতা প্রয়োজন? সচেতনতা বলতে আমি একটা কথাই বলবো, আপনার যে একটা মানে জায়গা আছে, মানে ডিজিজের নাম আছে বালকান নেফ্রোপ্যাথি, ওইটা একটা জায়গা আপনার বুলগেরিয়া, হাঙ্গেরি, ওইসব স্টেটে, মানে ওইসব দেশের লোকেদের হয়েছিল, কারণ একটা হাব আছে অ্যাসকোলিক অ্যাসিড, চাইনিজ হার্বো বলা হয় ওইটাকে। তো ওদের শরীরে ওই জিনিসটার মাত্রা পাওয়া গেছে, কারণ ওরা সবাই একটা সেম টাইপের জল বা ওই রকম ফুড নিত যেটার মধ্যে ওইটা আছে। তো এখন আয়ুর্বেদিক মেডিসিন যেটা, সাপোজ কোনো একটা পাতা, ওইটা ঠিক আছে কাজ করছে, কিন্তু মেডিসিনটার মধ্যে কি ওই পাতাটাই আছে? আপনি ধরেন একটা নর্মাল ডোলো ট্যাবলেট কিনলেন 650, আপনার ঘরে আছে, আমার ঘরে আছে, সবার ঘরে আছে, দর্শকদের, ওরা জানে এটার মধ্যে প্যারাসিটামল 650 আছে, আপনি টেস্ট করালেও পাবেন ওটার মধ্যে প্যারাসিটামল মনিকলটা আছে, কিন্তু আপনি নর্মাল একটা যদি আয়ুর্বেদিক ওষুধ কিনেন, ওইটার মধ্যে কি ওষুধটা আছে কেউ টেস্ট করে দিতে পারবেন, অন্য কিছু আছে, একদম। তাই ওইটাই রিস্ক। টাইমে থাকতে আসলে ইন্টারভেন করলে কিডনি ভালো, মানে ক্রিয়েটিনিনটাকে রিভার্স করা যায়, কিন্তু একটা টাইমের পরে কিছু কিছু কিডনি ডিজিজ আর রিভার্স হয় না। কিডনি জনিত সমস্যায় যে মানুষ এখন ভুগছে, বেশি বেশি ভুগছে, সেক্ষেত্রে জলের বাহিত কতটুকু? জলের বাহিত মানে অনেকটাই আছে। তার জন্য মেন যে আমাদের কনসেপ্টটা অ্যাকচুয়ালি জল বাহিতই বেশি, কারণ হলো আপনার জলের মধ্যে মাইক্রোমলিকুল যেগুলিকে বলে খুব কম মাত্রায় থাকে, ধরুন খুব কম মাত্রায় আয়রন আছে, খুব মাত্রায় সিলিকা আছে, এগুলি কিন্তু কিডনির জন্য ভীষণ ক্ষতিকর, বা কপার খুব কম মাত্রায়। আপনি দেখবেন এখন নতুন অ্যাড হয় টিভিতে, অ্যাকোয়াগার্ডের মধ্যে কপারটাকে আমরা আটকে দিতে পারি, বা আলাদা ফিল্টার পাওয়া যায়, আপনার পুরানো অ্যাকোয়াগার্ডটাতে ওই কপার ফিল্টারটা অ্যাড করতে পারেন। তো এইগুলি যদি আপনি কনজিউম করেন লং টাইম, একটার পর ওইগুলি গিয়ে কিডনিতে ডিপোজিট হয়ে টিবিউলসগুলোকে বেশি এফেক্ট করে। আলটিমেটলি আপনার ভবিষ্যতে যদি এরকম জল বা ওই রকম পানীয় দ্রব্য বেশি কনজিউম করেন, তাহলে ভবিষ্যতে আপনার কিডনি প্রবলেম হতে পারে। আচ্ছা, হাইপারটেনসিভ যে নেফ্রোলজি, এই নিয়ে যদি কিছুটা বলেন। হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি তো প্রথমেই বলবো, যেরকম ডায়াবেটিক নেফ্রোপ্যাথি সেম হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি, যদিও একটু কম, মানে পপুলেশানে একটু কম, কিন্তু ওইগুলিতে হয় কি আপনার ক্রনিক হাইপারটেনশন থাকতে থাকতে কিডনিটার হাইপারফিল্ট্রেশন হয়, মানে কিডনিটাকে আপনি বেশি প্রেশার দিচ্ছেন বা কাজ করাচ্ছেন যেটাকে বলে। আলটিমেটলি কি হয়, কিডনির মধ্যেও কিন্তু আপনার ছোট ছোট আর্টারি থাকে, খুব ছোট ছোট আর্টারি, ওগুলি আপনার একটা মানে জালের মতো রেডি হয়, এন্ড অফ দ্য আর্টারি, একটা আর্টারি এন্ড হয়ে যখন আরেকটা ভেন শুরু হয়, মাঝখানে একটা জাল রেডি হয়। তো ওই জালটার মধ্যেই মেনলি আপনার সব কিছু মানে ছাঁকনির মতো কাজ করে। ছাঁকনির মতো কাজ করে কি, শরীরে এত সুন্দর বানিয়েছে ভগবান জিনিসটা, বেশিরভাগ জিনিস যেগুলি দরকার শরীরে ওই ছাঁকনিটা ছাড়ে না। আচ্ছা, ওইটা মানে কীরকম একটা ব্যারিয়ার আমি বলবো, একটা ইলেকট্রিক্যাল ব্যারিয়ারের মতো এরকমভাবে বানিয়েছে, যেরকম প্রোটিনটা পজিটিভ, তো ওইটাকে ঠাকুর নেগেটিভ বানিয়েছে যাতে একটা ওইখানে লেগে ফেরত চলে আসে। আচ্ছা, তো হাইপার টেনশনে হয় কি আপনার যে ছাঁকনিটা, ওইটার মধ্যে স্ক্লেরোসিস হয়ে যায়, মানে ওইটা যে প্রপার কাজ করতে পারে না, তখন আপনার আস্তে 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 যেগুলি জিনিস দরকার আপনার শরীরে ওইগুলিও বেরিয়ে যাচ্ছে, আর যেগুলি দরকার নাই ওইগুলি রয়ে যাচ্ছে। তো ওই রকম করে ধীরে 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 প্রোগ্রেশন হয়। আরেকটা বিষয় আমরা সবসময় শুনতে পাই যে মেয়েদের ক্ষেত্রে বেসিক্যালি জরায়ু ইনফেকশন হচ্ছে, সেই ক্ষেত্রে কি কিডনিতে কোনো এফেক্ট পড়ার প্রবণতা আছে? ওইটাতে আপনার হয় নেক্রোসিস, আপনি দেখবেন বেশিরভাগ সময়, এখন তো অনেক কমে গেছে এইসব কেস, আগে মানে অনেক আগে, মানে আমরাও আমাদের মা বাবা ওরাও বোধহয় দেখেনি, ওই সময় কি হতো, প্রেগনেন্সির পরে বাচ্চা মানে বাড়িতে ডেলিভারি হতো, তো প্রপার যে আপনার স্টেরাইল কন্ডিশন বা হাইজিনটা মেনটেন হতো না, তো ওইটা না হলে কি হয়, ইনফেকশনটা আপনার রয়ে যাচ্ছে, বা অনেক সময় হয় কি ঠিকভাবে ক্লিন হলো না, সবাই কি করে, বাচ্চাটা বেরিয়ে গেছে বাস শেষ, ভেতরে কিন্তু অনেক কিছু আরও এক্সপেল করে একটা ফিমেল আফটার মানে টার্মের পরেও, তো প্লাসেন্টাটা রয়ে গেল বা কোনো কিছু একটা ছোট্ট রয়ে গেল যেটা চেক হলো না, তো ওই জিনিসটা যদি থেকে যায় ওইটা আপনার করায় সিভিয়ার ইনফেকশন,
ইনফেকশন থেকে সেপসিস, সিভিয়ার সেপসিস, তারপরে আপনার কিডনিগুলোকে এফেক্ট করে। এগুলিকে মেনলি একটা বড় টার্মে আমরা দেখি পোস্টপার্টাম একেআই, মানে যেটা আপনার ডেলিভারির পরে হয়। তো ওইটার মধ্যে যে আপনি বললেন জরায়ুর ইনফেকশনটা একটা বড় কারণ। বড় কারণ। কিন্তু জরায়ুর ইনফেকশন তো শুধু এই যে শুধু ডেলিভারি প্রসেস না, এমনিতেও হতে পারে বিভিন্ন আপনার অনেক দেখবেন ফিমেল যারা আছে ওদের কি হয়, ইউটিআই এর একটা কমপ্লেন থাকে, প্রপারলি ট্রিট হয় না। ধরেন আপনার সর্দি হলো, জল হলো, একটু জ্বালা পেচ্ছাপে, তো জেনারেলি হাউস হোল্ড ফিমেল বা যারা ওয়ার্কিং ফিমেলও আছে যাদের সময় নেই বেশি একটা, ওরা কি করে লোকাল কোনো ফার্মেসিতে গেল, একটা ছোট্ট ওষুধ কিনলো, জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিল, না আমি তো 2-3 দিন হয়ে গেল, আমার এখন নাই সিমটমস, আমি ভালো আছি। এটা কিন্তু সবাই বলে জল বেশি করে খাও, তো মানে আমার ইউরিন হয়ে গেল আর জ্বালা নেই, আমি ভালো আছি, জ্বরও নেই। কিন্তু ব্যাপারটা হলো কি, ওটা পুরো ট্রিটমেন্টটা না। আপনি যে অ্যান্টিবায়োটিকটা দোকানটা থেকে এনে খেলেন যে ব্যাকটেরিয়াটার জন্য বা অর্গানিজমটার জন্য, ওইটা তো ওইখানে মানে পুরোপুরি একটা ডিউরেশন খাওয়া দরকার, ওইটার পাচ্ছে না, 2-3 দিনেই হয়ে যাচ্ছে, তো ও তো ওইখানে রয়ে যাচ্ছে, তো ও কি ওই মেডিসিনটার জন্য রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো ওই মহিলাটাই যখন প্রেগনেন্সিতে মানে বাচ্চা নিচ্ছে, তখন ওর কিন্তু ওই ইউটিআই ইনফেকশন আমরা অনেক দেখি, প্রেগনেন্সি আসতে ইউটিআই ইনফেকশন হচ্ছে প্রচুর। তো আমরা ওই সময় কি করি যে একটা প্রোফাইলেক্সিস, মানে একটা তো ট্রিটমেন্ট হলো প্রথম, তারপর পুরো প্রেগনেন্সি অ্যাটলিস্ট এন্ডের 6 মান্থ কন্টিনিউ একটা আপনার অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ কম ডোজে ইউজ করতে হয়। আচ্ছা, এই কিডনি জনিত রোগটা কি এটা কি মেয়েদের ক্ষেত্রে বেশি হচ্ছে না ছেলেদের? এরকম কিছু নেই। আপনাকে আমি বললাম ইন্ডিয়া ডায়াবেটিসে লিড করছে, ডায়াবেটিস পুরুষদের মধ্যে বেশি, তাই পুরুষটাই এখানে আগে আছে। সেই বিষয়ে আরেকটা জিনিস যেটা জানতে চাইবো যে নেফ্রোটিকের লক্ষণগুলো কি দেব? নেফ্রোটিক সিনড্রোম এখন সোজা যদি আমি একদম বাংলা ভাষায় এক্সপ্লেন করি, খুব ইজি। আপনার ডেইলি ইউরিনে 24 ঘন্টা যা ইউরিন করছেন, ওইটাতে যদি 24 আওয়ার 3.5 গ্রামের বেশি প্রোটিন লস হচ্ছে, আর আপনার তার সঙ্গে সিরাম অ্যালবুমিন, যেটা আপনার টেস্ট করলে বোঝা যায়, ওইটা যদি একটা নর্মাল রেঞ্জ থেকে কম আছে, তাহলে ওইটাকে আমরা নেফ্রোটিক সিনড্রোম বলি। সবচেয়ে বড় কারণ নেফ্রোটিক সিনড্রোমের হলো বাচ্চাদের জন্য হলো মিনিমাল চেঞ্জ ডিজিজ বলে একটা আছে। আপনি দেখবেন ছোট বাচ্চা 5-6 বছর বয়স বা 7 বছর বয়স হঠাৎ করে হাত পা ফুলা ওইরকম, তো ওইটাতে হয় কি, ওর ইউরিনের মধ্যে ওই 3.5 গ্রাম প্রোটিন একদিনের মধ্যে বেরিয়ে যাচ্ছে। তো সেম বাচ্চাদের মধ্যে যেরকম মিনিমাল চেঞ্জ ডিজিজ, বড়দের মধ্যে হলো আপনার ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, যেটাকে বলে এফএসজিএস, আর মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, ওইটা বড়দের হয়। তো ওইটাও সেম, প্রোটিনটা বেরিয়ে যায়। কিন্তু বাচ্চাদের প্লাস পয়েন্টটা কি, ডিজিজটা খুব ভালো রেসপন্স করে ওষুধে, স্টেরয়েড থেরাপি পিরিয়ডিক টাইম খুব ভালো রেসপন্স করে, আর প্রগনোসিস বেস্ট। কিন্তু বড়দের ক্ষেত্রে ওইটা অত ভালো রেসপন্স করে না। আর এফএসজিএস আমার সেকেন্ড বা থার্ড মোস্ট কমন কজ অফ সিকেডি ইন ইন্ডিয়ান পপুলেশন। আর মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে কি হয় আপনার, ওইটাতে এত ইনসিডিয়াস, মানে হঠাৎ করে এরকম ফ্লুমিনেন্ট হয়ে যায় ডিজিজটা, তাতে আপনার ইনিশিয়ালি ট্রিটমেন্টের পরও মানে ওইটা নেফ্রোটিক সিনড্রোমে আরেকটা জিনিস কী হয়, আপনার যে লিপিডস শরীরে, কোলেস্ট্রল, লো মলিকুলার লিপিডস, হাই মলিকুলার লিপিডস, ওইগুলো মাত্রা খুব বেড়ে যায়। তো বড়দের ক্ষেত্রে হয় কি, ওই ডিজিজটা যখন হয়, ওর সঙ্গে সঙ্গে আপনার অন্যান্য থ্রম্বোটিক সিমটমস দেখা যায়, যেরকম ধরুন আপনার রিনাল আর্টারি এম্বোলিজম বা হার্টের কোনো একটা এম্বোলিজম, কারণ লিপিডগুলো অনেক বেশি হয়ে যায় ওই ডিজিজটাতে। তো আপনি যদি লিপিড কম করার ওষুধ খান, অ্যাকচুয়ালি ওইটা শুধু লিপিডটাকে কম করবে, কিন্তু ডিজিজ প্রসেসটা রয়ে যাচ্ছে। আপনার ডিজিজটাকে ট্রিট করলে দুটো জিনিস সাইমালটেনিয়াসলি কমবে। আচ্ছা, এখন তো যে কিডনি জনিত সমস্যার অত্যাধুনিক প্রযুক্তি চলে এসেছে, চিকিৎসা পদ্ধতি চলে এসেছে, সেক্ষেত্রে ট্রান্সপ্লান্ট কতটুকু মানে সাকসেসফুল? ট্রান্সপ্লান্ট ইজ সাকসেস, মোটামুটি ক্যালকুলেটেড রিস্ক তো একটু নিতেই হবে, কারণ আরেকজনের অর্গান আপনার শরীরে, কিন্তু মোটামুটি 100% সাকসেস রেট আছে। আর উইদিন 2 to 3 মান্থস আমরা আইএলএস হসপিটালে ট্রান্সপ্লান্ট শুরু করব। আমাদের সেট আপ মোটামুটি রেডি, কোঅর্ডিনেটর রেডি, নেফ্রোলজিস্ট ইনবিল্ট আছে, সার্জনরাও মোটামুটি এসে যাবে। তো আমরা একটা ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম উইদিন ফিউ ডেজ শুরু করব। এখন ট্রান্সপ্লান্টের প্রবলেমটা কীরকম হয়, একটা হলো জিনো ট্রান্সপ্লান্ট আর একটা হলো হিউম্যান ট্রান্সপ্লান্ট।
জিনো ট্রান্সপ্লান্ট আপনারা অনেক পত্রপত্রিকায় পড়বেন, দেখবেন যে কোনো একটা পশুর থেকে এনে এটা লাগিয়ে দিল, তো ওইটার এখনও ইভ্যালুয়েশন এত সাকসেস না যারা করছেন পায়োনিয়ার। কিন্তু হ্যাঁ, হিউম্যান টু হিউম্যান অ্যালোগ্রাফট ট্রান্সপ্লান্টেশন ইজ সো সাকসেসফুল। ওইটার মধ্যে আপনার দু রকমের হয়, একটা হলো ডিজিজড, মানে কেউ একজন ধরেন অর্গান ডোনেট করলো, মানে ওনার ডেথ হবার আগে, তো ওনার অর্গানটাকে কারোর একটা দরকার, যে মানে গভর্নমেন্টের এরকম একটা সিস্টেম থাকে অন্যান্য স্টেটে, গুজরাটে, যে আপনার কিডনি দরকার, আপনি একটা রেজিস্টার করবেন। তো ওই রেজিস্টারে যদি আপনার নাম্বার ধরেন আর কেউ নেই আপনার সামনে, আপনি আছেন, তাহলে আপনি ওনার কিডনিটা আপনি পাবেন। আগরতলা এখনও ওইরকম সিস্টেম চালু হয়নি, ফিউচারে হবে, টুডে অর টুমোরো। এটা হলো একটা ডিজিজ কিডনি ডোনার। আর একটা হলো লাইভ, মানে আপনি স্ব ইচ্ছায় আপনার কারোর লাভ টুকে আপনার নিজের কিডনিটা দিলেন, লাইভ রিলেটেড ডোনার, মানে একজন আরেকজনকে দিল। এখন কথা হলো যে লাইভ রিলেটেড ডোনারের মধ্যে দুটো তিনটে পার্ট, একটা হলো এবিও কম্পেটেবল আর এবিও ইনকম্পেটেবল। এবিও কম্পেটেবল মিনস ধরুন আপনার ব্লাড গ্রুপ ও, তো আপনি তো সবাইকে রক্ত দিতে পারবেন, একদম সবাই জানে, ভেরি ইজি। ট্রান্সপ্লান্টও দ্যাট কাইন্ড অফ, আপনার ব্লাড গ্রুপ ও পজিটিভ, আপনি এ বি সবাইকে দিতে পারবেন, ওই রকম আর কি। আচ্ছা, সেক্ষেত্রে ব্লাড গ্রুপটা হ্যাঁ, বেসিক্যালি বেসিক্যালি দেখা হয়, আর ব্লাড গ্রুপটাই ফার্স্ট ম্যাচ করা হয়, তারপরে আপনার দেখা হয় HLA টাইপিং, আচ্ছা হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন বলে একটা টেস্ট হয়। ওইটার মধ্যে আপনার শরীরের ডিএনএর অ্যান্টিজেনগুলো, যে আপনি ধরেন রিসিপিয়েন্ট আর একজন ডোনার কতটা ম্যাচ হচ্ছে সেটা দেখা হয়। আর এই দুটো ম্যাচ করলে ট্রান্সপ্লান্টের আগে আরেকটা টেস্ট করা হয়, এটা হলো ডোনার স্পেসিফিক অ্যান্টিবডি। ওইটার মধ্যে আপনার দেখা হয় যে আপনার শরীরে যে ওনার একটা ফরেন বডি আসছে, ওইটাতে একটা ফরেন বডি মানে অ্যান্টিজেন, তো ওই অ্যান্টিজেন রিলেটেড অ্যান্টিবডি কতটা আছে। যদি খুব বেশি থাকে অ্যান্টিবডিটা, তাহলে তো ওই কিডনিটাকেও রিজেক্ট করে দেবে, অ্যাকিউট রিজেকশন হয়ে যাবে। তো ওই টেস্টটা করে আমরা দেখি যে লেভেলটা কতটা আছে, বা ওইটা কম করে তারপর ট্রান্সপ্লান্টটা করলে ভালো সাকসেস রেট। এখন তো সায়েন্স এত মানে ইমপ্রুভড, এমনও ইন্ডিয়াতে সেন্টার আছে আপনার ব্লাড গ্রুপ ম্যাচ যদি নাও হয় তাও ট্রান্সপ্লান্ট হচ্ছে, মানে এবিও ইনকম্পিটেবল ট্রান্সপ্লান্ট, মানে আপনার ধরেন এ পজিটিভ, আপনি ইচ্ছা করলে বি কাউকে ডোনেট করতে পারবেন, কিচ্ছু না, একটু খরচা বেশি আসে। ওইটাতে আমরা সিম্পলি প্লাজমাফেরেসিস বলে একটা প্রসেস আছে, প্লাজমাফেরেসিস আর ইমিউনো অ্যাবজর্বেন্ট, ওইটা একটা ডায়ালিসিসের মাধ্যমেই করা হয়। ওইটাতে কি আপনার শরীরে যতটা প্লাজমা আছে, আপনি যদি রক্তটাকে সেন্ট্রিফিউজ করেন, তিনটা ভাগ হয়ে যাবে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর প্লাজমা। তো প্লাজমাটাকে আমরা বের করে ফেলি, প্লাজমাটা বের করে আমরা একটা স্পেসিফিক প্লাজমা আপনাকে দিলাম, তো অ্যান্টিবডিটা নেই, ঠিক আছে, তারপর তাহলে আপনি আরামসে অ্যান্টিজেন মানে ফরেন বডিটা নিতে পারছেন। একদম, ওইটা একটা প্রসেস। সেক্ষেত্রে এই যে ট্রান্সপ্লান্টের পরে কি নরমাল লাইফ ট্রান্সপ্লান্টের পরে মোটামুটি আপনার যদি ট্রান্সপ্লান্ট সাকসেসফুল হয়, জেনারেলি বই টইতে লেখা 8 to 10 ইয়ার্স আপনি একদম ডিজিজ ফ্রি লাইফ লিড করতে পারেন। কিন্তু একটাই প্রবলেম, আপনার ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ কন্টিনিউ খেতে হবে যতদিন পর্যন্ত ওই ফরেন কিডনিটা আপনার শরীরে আছে। ডোনারের খেতে হয় না রিসিভারের খেতে হয়? রিসিপিয়েন্টের খেতে হয়। ডোনার তো আপনি ওর কিডনি দিয়ে দিল, ওর তো অন্য সমস্যা। আর কোনো সমস্যা হবে না তার? যে ডোনার তো দেখুন, যে দিচ্ছে বেশিরভাগ তো আমরা দেখি একটাই সমস্যা বেশি দেখা যায় ডোনারের। প্রথম সমস্যা হলো হাইপারটেনশন। জেনারেলি ট্রান্সপ্লান্ট মানে ডোনার আফটার রিনাল ডোনেশন পেশেন্ট গ্র্যাজুয়ালি হাইপারটেনসিভ হওয়া আরম্ভ হয়, সঙ্গে সঙ্গে না, কিছুদিন পরে, মানে 5% ইনক্রিজ ইন বেসাল ব্লাড প্রেশার আফটার 2 to 3 ইয়ার্স আফটার ডোনেশন। তো ওইটা একটা বড় কারণ। আর আপনার দুটো কিডনি ছিল, এখন একটা কিডনি আছে, তো মানে ওই কিডনিটাই পুরো কাজটা করছে, তো আপনার একটু সবসময় মেনে চলতে হবে। বেসিক্যালি ওই রকম কোনো বিশেষ হয় না, আপনি দেখবেন অনেক লোকের জন্মগত একটা কিডনি থাকে, তাও ও কোনো না টেস্ট করায় না, কোনোদিনও কোনো প্রবলেম হয়, হয়তো বা কোনো সময় কিছু একটা টেস্ট অন্য কোনো রোগে ধরা পড়লেন, তখন সোনোগ্রাফিতে ধরা পড়লো আপনার একটাই কিডনি আছে, ওই রকম। আচ্ছা আচ্ছা, মানুষের আমরা জানি একেবারে, আমরা ত্রিপুরার মানুষের ক্ষেত্রে এটা তো একেবারে, যেহেতু আমরা ত্রিপুরার বেশি, যে একেবারে একটা রোগ চরম পর্যায়ে যাওয়া ছাড়া কেউ ডাক্তারের কাছে আসে না, ডাক্তারের মুখ দর্শন করতে চায় না, ভাবে এই যে ফার্মেসিতে বললাম দুটো ট্যাবলেট খেলাম ঠিক হয়ে যাবে। কোন পর্যায়ে কিডনি যে জনিত রোগগুলো তো এই যে সচরাচর দেখা যায় না, বিভিন্ন সিমটম থেকে আস্তে আস্তে আসে, কোন পর্যায়ে মানুষকে আটকানো যায়? হ্যাঁ, আমি প্রথমে বলবো যাদেরই সুগার আছে বা বিপি আছে, ওরা আমার মনে হয় ইয়ারলি একটা চেক আপ
সবাই দেখবেন হার্টের জন্য ইসিজি ইকো করে, পেশেন্ট নিজে থেকেই করিয়ে নেয়, ডাক্তারের বলতে হয় না, খুশি খুশি। আমি বলবো একটা সোনোগ্রাফি, একটা ইউরিন টেস্ট আর ক্রিয়েটিনিন টেস্ট একটা করলে অ্যাটলিস্ট ইউ নো দ্যাট ইউর কিডনিস আর ডুইং ওয়েল। আরেকটা ব্যাপার কি, অনেকে দেখবেন সুগারের ওষুধ, সেম ওষুধ থ্রু আউট 10 ইয়ার্স বছরের পর বছর খাচ্ছে, ও জানে আমার এটা, আমার তো কন্ট্রোলে আছে, আছে 140-এর নিচে রাখি আর হেঁটেই আমি কমিয়ে ফেলছি, কিন্তু ওই যে ওষুধটা আবার হেঁটে না তো করলার রস বাস খাচ্ছেন, সব টমেটোর বাস, রস খাচ্ছেন, ঠিক আছে আপনি খান, কোনো প্রবলেম নেই, কিন্তু ওই যে ওষুধটা একটা টাইমের পরে আপনার কিডনিটারও ক্ষতি করে। ইট ইজ এ নেফ্রোটক্সিক। সবগুলো মেডিসিন আপনার একটা জিএফআর এর পর ইউজ করা যায় না। আচ্ছা, কিন্তু আমরা তো কি করি না, একটা ওষুধ খাচ্ছি কোনো সিম্পটম হওয়া ছাড়া চেঞ্জ করি না, চেঞ্জ করছি না, বা কোন পর্যায়ে যে একটা পর্যায়ে তো বেশি যখন হয়ে যায় সেটা তো বললেন এটা আর ওভারকাম করা যায় না, কোন পর্যায়ে শরীরের কোন সিম্পটমগুলো দেখা দিলে একেবারে তৎক্ষণাৎ ডক্টরের পরামর্শ নেওয়া উচিত? আমি তো বলবো যদি আপনার সুগার আছে বা বিপি আছে আর আপনার রাত্রেবেলা মানে ধরুন একবার ঘুমানোর সময় তো সবাই ইউরিনেট করেই ঘুমায়, তারপরেও 2-3 বার আপনার ইচ্ছা হয় নকচুরিয়ার, মানে যাই একটু ইউরিন করে আসি, ঘুম ভেঙে যায়, ওইটা কিন্তু একটা খুব বড় সাইন, সবাই ইগনোর করে, কেউ ভাবেই না ওই ব্যাপারে, কিন্তু এটা খুব বড় সাইন, আপনার কিডনিজ আর গিভিং এ সাইন দ্যাট ইউ গো অ্যান্ড কনসাল্ট এ ডক্টর। আচ্ছা, নকচুরিয়া আরেকটা জিনিস দেখতে পাই যে পা ফুলে যাওয়া, ওইটা যদি হয় আমার মনে হয় আপনি আপনার লোকাল ডক্টর যে আছে মেডিসিন স্পেশালিস্ট ওনার সঙ্গে কনসাল্ট করুন, বা এখন তো নেফ্রোলজিস্ট আগরতলায় অনেকজন আছে, সব হাসপাতালে আছে, গিয়ে একবার কনসাল্ট করুন। নর্মালভাবে আমি বললাম যে ডায়ুরেটিক ওষুধ একটা খাবো কমে যাবে, কিন্তু আলটিমেটলি যখন আরো বাড়বে তখন আর কিছু করার মতো অপশন থাকবে না। আচ্ছা, ডায়ালিসিসটা কোন পর্যায়ে এসে করতে হবে? ডায়ালিসিসটা জেনারেলি যখন কিডনিটার ফাংশন একদম বন্ধ হয়ে যায়। এখন একটা কিডনি সবাই মনে করে যে পেচ্ছাপ হচ্ছে কিডনি ঠিক আছে, কিন্তু ওই রকম না, একটা কিডনির অনেক ফাংশন থাকে। আপনি দেখবেন জেনারেলি অনেকেই শোনে যে আমার তো ব্লাড দিয়ে ডায়ালিসিস হয়, কারণ কিডনির আরেকটা বড় কাজ হলো ব্লাডটাকে রেডি করা। আচ্ছা, ব্লাডটাকে যেমন ফিল্টার করাও একটা কাজ, কিডনি থেকে একটা হরমোন বেরোয় যেটার নাম হলো এরিথ্রোপয়েটিন, ওইটা আপনার ব্লাডটাকেও বাড়ায়, মানে তৈরি করতে সাহায্য করে। তো ইএসআরডি আমরা বলি, মানে সিকিডি স্টেজ 5, যখন ইজিএফআর 15 নিচে চলে আসে তখন আপনার ডায়ালিসিস জেনারেলি আমরা ইনিশিয়েট করি। অনেকে আবার এমন আমরা পেশেন্ট আছে জেনারেলি সিমটমস যদি বেশি থাকে, যেরকম খিদা লাগে না অল্প খেলেই, মানে ইউরিয়া বেশি বেড়ে গেলে যে সিমটমসগুলি হয়, একটু খেলেই বমি ভাব পায়, বা ইউরিনেশন একদমই হচ্ছে না, বা ইউরিনেশন আছে অন্য সিমটমস বেশি, তো আমরা একটা ডায়ালিসিস ইনিশিয়েট করি ওদের ক্ষেত্রে। আচ্ছা, ডায়ালিসিসটা কি একেবারে রোগটা নিরাময় করতে পারে না, ডায়ালিসিসটা একটা অপশন, ওটা রোগটা কোনোদিন নিরাময় করতে পারে না। পারে না, মানে আপনার কিডনির একটা ফাংশন পার্শিয়ালি, পুরাও না, একটা কিডনির অনেক ফাংশন আছে, কোনো একটা ফাংশন মানে স্পেশালি আপনার ওই ইউরিয়া ক্রিয়েটিন রিমুভ করার ফাংশন বা জলটা রিমুভ করার ফাংশন, ওই ফাংশনটা তাও পুরা না, পার্শিয়ালি আপনার। আচ্ছা, ডায়ালিসিস করতে গেলে আমরা দেখতে পাই যে জল লাগে, যেটা আমরা কিছুদিন পূর্বে কিছু নিউজ করছিলাম যে জলের জন্য যে ডায়ালিসিস হচ্ছে না, এখন আমি বলবো না কোথায়, কিন্তু এই যে ডায়ালিসিসের জন্য জলের প্রয়োজনীয়তা, ডায়ালিসিসের জন্য জলের প্রয়োজন, মানে আপনার যে জলটা ইউজ করা হয় ডায়ালিসিসে, ডায়ালিসিসটা কি একটা সিম্পল, মানে আপনারা ছোটবেলা ক্লাস 3-4 এর ফিজিক্সে আমরা পড়ি, একটা মানে পার্চমেন্ট পেপার দিয়ে যদি দুটো সাইডকে ভাগ করি, কোনো একটা সাইডে একটু বেশি মলিকুলার জিনিস লবণ বা চিনি দিয়ে আস্তে আস্তে ওই জিনিসটা উল্টো দিকে ফ্লো আরম্ভ। ডায়ালিসিসটাও সেম, একটা জলটাকে আমরা প্রিপেয়ার করি, ওটার জন্য একটা আরও ফেসিলিটি দরকার। আচ্ছা, ওই আরও ফেসিলিটিটার মধ্যে কি হয়, একটা আরও মানে একটা পার্ট, ওটার মধ্যে আরও ফিল্টার থাকে। কোনো একটা ফিল্টার আপনার ধরুন পায়োজেন্স যেগুলো থাকে, ব্যাকটেরিয়া ভাইরাস ওইগুলিকে আলাদা করে, কিছু আপনার ওই ছোট্ট ম্যাটেরিয়ালস মলিকুল যেগুলি আয়রন কপার ওইগুলিকে আলাদা করে, তারপর রিভার্স অসমোসিস যেটা আরও। তো ওই ডায়ালিসিসের মধ্যে মেশিনটা যেটা আপনি দেখছেন, একটা মেশিনের মধ্যে পেশেন্ট লাগানো, ওইটা জাস্ট এর টিপ অফ দ্য আইসবার্গ, ওর পেছনে আপনার পুরো একটা সিস্টেম কাজ করে, যেটা হলো ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম, যার জন্য আপনি পিউরিফাইড ওয়াটারটা পাচ্ছেন, যেটার সঙ্গে আপনার ব্লাডটা এক্সচেঞ্জ হচ্ছে। আচ্ছা, মানে ওই জলটা কিন্তু যদি পিউরিফাই ভালোভাবে না হয় তাহলে কিন্তু আপনার ডায়ালিসিস হবে না। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আমি দেখতে পাই যে যখন একটা এক্সট্রিম পয়েন্টে গেলে তো ডায়ালিসিসের জন্য রিকমেন্ড করে ডক্টর, এবার পেশেন্ট পার্টির মধ্যে একটা ভয় কাজ করে যে ডায়ালিসিস মানে আর পেশেন্ট বাঁচবে না। না না, এরকম কিছু কথা না। আমি আমার লাইফে আজকেও সকালে আমি যখন রাউন্ড করছিলাম আইএলএস একজন পেশেন্ট বলল যে 10 ইয়ার্স ধরে ডায়ালিসিস করছে 2015 থেকে। আচ্ছা, তো
উনি নিজে আসেন, বাইক চালিয়ে নিজেই যান। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কোনো অসুবিধা হয় না? বলে স্যার অসুবিধা তো করে আমি কিছু করতে পারবো না, আমার যদি বাঁচতে হয় আমার সপ্তাহে 2 দিন স্পেন্ড করতে হবে। আমি বলি আপনার খাওয়া দাওয়া? আমি খুব কন্ট্রোলে খাই, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা রিপোর্টস আর অলসো গুড, কারণ মেডিকেশন, ডায়ালিসিস প্লাস ডায়েট, 3টা জিনিস ভালো কম্বাইন করে চলছেন। তো আচ্ছা, হেভিওয়েট যাদের আছে বা ফাস্ট ফুড আইটেম যারা বেশি ইনটেক করছে, কারণ আমরা এখন সবাই খুব ব্যস্ততম, আর বাচ্চাদের ক্ষেত্রে তো ফাস্ট ফুডের জন্য একটা আলাদা একটা ক্রেভিং থাকে। সেটা কি সেইটা আপনার হলো, প্রথম আমি আপনার কোল্ড ড্রিঙ্কের বিষয়ে একটু বলি। ওইগুলোর মধ্যে হাই সুক্রোজ কন্টেন্ট আপনার থাকে, মানে অল্প একটু সিরাপ। যেমন আপনি দেখবেন এনার্জি ড্রিঙ্ক যেগুলি বিক্রি হয় একদম ভেরিয়াস, সবাই মনে করছে একটু জিমে গেলাম, একটা এনার্জি ড্রিঙ্ক খেলাম, আমি খুব ভালো এক্সারসাইজ করলাম। কিন্তু এক্সারসাইজ ইজ গুড, বাট এনার্জি নিয়ে এক্সারসাইজ করা ইজ নট গুড। আপনি একটা ওই যে কনসেন্ট্রেটেড সুক্রোজ সিরাপটা খেলেন, ওইটা আপনার ব্লাড সুগার লেভেলটা উইদিন মিনিটস মানে অনেকটা বাড়িয়ে দেয়। আচ্ছা তো উইদিন মিনিট যে অনেকটা বাড়ছে, জেনারেলি হয় কি আপনি ইনিশিয়ালি খুব ফিল গুড একটা এফেক্ট আসে, কারণ এর মধ্যে ক্যাফিন আছে, অন্য কিছু যেগুলো আছে যেগুলো মুডটাকে এলিভেট করছে। কিন্তু আলটিমেটলি কি করছে, আপনাকে মেটাবলিক সিনড্রোমের দিকে পুশ করছে। আপনি দেখবেন চাইল্ডহুড ওবিসিটি বা টিনেজ ওবিসিটি আজকালকার দিনে অনেক, সব হলো আপনার ডিউ টু ফুড হ্যাবিটস। আচ্ছা আমি আগে যেটা বললাম চিপসের প্যাকেট, একটা চিপসের প্যাকেট আপনি যদি দেখুন, আমরা জেনারেলি ভাতে নুন খেতে লোকজনকে না করি, কিন্তু আপনি একটা বাচ্চাকে যদি এখন একটা চিপসের প্যাকেট দেন, ওটার মধ্যে এত কনসেন্ট্রেটেড নুন থাকে, আপনার পুরো দিনের ডায়েটের থেকে বেশি থাকে। আর একটা বাচ্চা দিনে 2টো চিপসের প্যাকেট কোনো বড় ব্যাপার না, কোনো ব্যাপারই না। একদম খাচ্ছে। আর কোল্ড ড্রিঙ্কস তো একেবারেই সচরাচর সকলেই খাচ্ছে, একেবারে জল খাওয়ার মতো, একটু গরম লাগছে আচ্ছা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নি, এই একটা প্রবণতা দেখা যায়। ফাস্ট ফুড একটা আছে বলছেন, সেক্ষেত্রে এক্সারসাইজটা কতটুকু আমাদের মুক্তি দিতে পারে? এক্সারসাইজ দ্য বেস্ট থিং হোয়াট ইউ ক্যান ডু। নর্মালি আমরা জেনারেলি যদি 100 জন লোক দেখেন, ওর মধ্যে 30 বছর থেকে 50 বছরের যারা আছে, বা 20 থেকে যদি ধরুন 40, ওর মধ্যে আপনি দেখবেন 100 জনের মধ্যে 10 জন এক্সারসাইজ করে। তাও 10-15 জন যারা এক্সারসাইজ করে ওরাও জিম টিম করে, বা ওদের একটা আলাদা ক্রাইটেরিয়া, ভালো থাকবো বলে এক্সারসাইজ করব, ওইটা কারোর দেখার জন্য এক্সারসাইজ, কিন্তু ভালো থাকার জন্য না, ওইটাই একটা প্রবলেম। তো এক্সারসাইজের ডেফিনেটলি অনেক লাভ আছে, স্পেশালি সুগারটাকে কন্ট্রোল রাখা বা না হওয়ার জন্য যে রেজিস্ট্যান্স আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা হয়, ওটাকে আটকানোর জন্য আমার মনে হয় এক্সারসাইজ দ্য বেস্ট। আচ্ছা, এটা কি জিমে না গিয়েও করা যায় এক্সারসাইজ? ডেফিনেটলি জিম কোন একটা মানে ইসে না জিমেই যেতে হবে এক্সারসাইজ করতে না হলে। এখন তো সকলেই ভাবছে, বিশেষ করে নিউ কাম যারা ট্রেন্ড, না জিম যেতে হবে না এমন কিছু না। আপনি জেনারেলি যদি এভরিডে হাঁটা বেস্ট 30 মিনিট টু 40 মিনিট যদি ওয়াক করেন ডেইলি, আপনার অনেক দিকে আস্তে 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 মেটাবলিজম বাড়বে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে, বডিটা মানে অ্যাডপ্ট করা শুরু করবে ভালো দিক গুণগুলোতে। আচ্ছা, অনেক কথা বলার আছে কিন্তু সময় একেবারে সীমিত। লাস্ট একটা কথা বলবো যে বেসিক্যালি দেখা যায় চোখের নিচে একটা ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে বা চোখের নিচে ফোলা হয়ে যাচ্ছে, এটা কি কিডনি জনিত রোগ? আপনি দেখবেন খুব একটা ভালো কোশ্চেন উঠিয়েছেন। জেনারেলি অনেক সময় দেখবেন সকালে উঠলে পরে অনেকের মুখটা ফোলা থাকে, কিন্তু পাটা ওরকম ফোলা নেই, ওইটা কিন্তু আর্লি সাইন অফ দ্যাট আপনার শরীরের প্রোটিন একটু একটু বললাম যেটা লিক হওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, এটা চোখের নিচে ফোলাটাও কি তাই? অরবিটাল পাফিনেস, একদম একদম। সেই আরো অনেক কিছু জানার আছে যেগুলো জানা হলো না, আবার আমরা বসবো, নিশ্চয়ই দর্শকদের জানাবো। অনেক অনেক ধন্যবাদ, আপনি এসেছেন। নমস্কার দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম ডক্টর সাহেবের সাথে। স্যারের কাছ থেকে অনেক কিছু জানলাম, আরও অনেক জানার আছে যেগুলো আপনাদের মধ্যে আমরা অল্প অল্প করে জানানোর চেষ্টা করব। আপনারা যে কথাগুলো ডাক্তারবাবু বললেন সব কিছু মেনে চলার চেষ্টা করবেন এবং নিজেরাও সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে সুস্থ রাখবেন। এ বলেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।